আসসালামু আলাইকুম সবাইকে। নিউটনের বলবিদ্যা লেকচার 4 এ সবাইকে স্বাগতম। তো শুরুতে আমি সরি বলি একটা কারণে, সেটা হচ্ছে গত ক্লাসে একটা ম্যাথে ভুল ছিল। অর্থাৎ ভুল ছিল বলতে এমন না যে কনসেপ্টে ভুল ছিল, একদমই না। জাস্ট উত্তরে একটু ক্যালকুলেশন ক্যালকুলেটর মিস্টেক ছিল। হ্যাঁ, তো কোন ম্যাথটা? এটা হচ্ছে লাস্ট ক্লাসের অর্থাৎ 3 নাম্বার ক্লাসের সেকেন্ড যে ম্যাথটা ছিল, অর্থাৎ স্থির অবস্থায় 16 গ্রাম ভরের যে ম্যাথটা ছিল, এখানে আমি একটু ক্যালকুলেশনে ভুল করছি। এটা কোথায় আমি একটু দেখাই দিই। একটু আগে একজন কমেন্ট করছিল, তো কমেন্টটা দেখেই ভাগ্যিস মানে কমেন্টটা দেখার পরে ক্লাসটা তৈরি করতেছি, যে কারণে এটা চোখে পড়লো আর কি। তো প্রবলেমটা ছিল এখানে, এই যে এখানে ত্বরণের মানটা আপনি যদি একটু নিজে একটু হিসাব করেন, তাহলে এখানে দেখবেন যে 0.27কে যদি আমি ভাগ করে 3 দিয়ে, তাহলে এখানে 0.09 ms/2 আসবে। ঠিক আছে, তো ওইখানে যদি আপনি একটু ঠিক করেন, তাহলে এখানে ঠিকঠাক চলে আসবে। হ্যাঁ, মানে কনসেপ্টে কোনো ভুল নেই, জাস্ট একটু ক্যালকুলেশনে মানে প্রবলেম। আর ক্যালকুলেশন নিশ্চয়ই আপনি মুখস্থ করে পরীক্ষা দিতে যাবেন না, আপনি শুধু কনসেপ্টটা মুখস্থ করেই যে পরীক্ষা দিতে যাবেন। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, দেখেন এগুলো হচ্ছে মানে ক্যালকুলেশনটা অনেক সময় দেখা যায় যে আমি তাড়াহুড়াতে করি, কারণ আমি যখন ভিডিওটা বানাই তখন অলমোস্ট রাতের 11টা বাজে। আপনারা যদি একটু দেখাই, তাহলে এটা দেখেন যে এখানে 11টা 16 বাজে। হ্যাঁ, এটা এখন রাত, এই যে পিএমও লেখা আছে এখানে। হ্যাঁ, তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন, যেহেতু এত রাতে ভিডিও বানাচ্ছি, স্বাভাবিকভাবে একটা মানে সারাদিনের একটা মেন্টাল প্রেশার থাকে। হ্যাঁ, খুব বেশি প্রেশার যদিও না, বাট তারপরেও কনসেপ্ট যেহেতু বুঝাইতে পারতেছি, এটাই তো আলহামদুলিল্লাহ। এখন ক্যালকুলেটারের কতটুকু মানে ক্যালকুলেশনে মিস্টেক হইলেও সেটা তো দোষটা আশা করি আমার উপরে দেওয়া উচিত না। তারপরেও আপনারা যে বলছেন যে হ্যাঁ ভাই একটা প্রবলেম ছিল, এতটুকুতে আলহামদুলিল্লাহ। এটা অবশ্যই বলবেন, আমি রিকোয়েস্ট করবো যে এরকম যদি কোনো ভুল টুল আরও থাকে পরবর্তীতে, হ্যাঁ থাকবে, ভুল থাকবেই থাকবে, কনসেপ্টে কোনো ভুল থাকবে না, এতটুকু আপনি শিওর থাকতে পারেন। কিন্তু এই ধরনের যে মানে মিস্টেক, এই ধরনের থাকবেই। হ্যাঁ, যেমন আমি একদম প্রথম ক্লাসেই MS−2 এর পরিবর্তে MS−1 লিখে ফেলছিলাম। হ্যাঁ, তো এই ধরনের ভুল থাকবে। ঠিক আছে, এটা আপনারা যথেষ্ট বড় হয়েছেন, তো এইগুলো আশা করি বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, কনসেপ্টে কোনো ভুল থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা আজকের ক্লাস শুরু করি। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে নিউটনের বলবিদ্যা লেকচার 4 এর। তো আজকে আবার লাইটিংটা ডিস্টার্ব করতেছে, কোনো ব্যাপার না। প্রথমে আমরা একটা ম্যাথ দিয়ে শুরু করি, অর্থাৎ যে ম্যাথটা আমাদের গত ক্লাসে শুরুতে করার কথা ছিল, সেটা আমরা আজকের ক্লাসে করবো। ঠিক আছে, আজকের ক্লাসে বেশ কয়েকটা ম্যাথ থাকবে। আর প্রথমে আমি হয়তো বা কী বলে থাম্বনেলে হয়তো লিখে রাখছি কঠিন ম্যাথ, বাট সত্যি কথা যেটা, কঠিন ম্যাথ থাকবে না। ওকে, ওটা জাস্ট সামনে দেখেন। তো একটা এটা হচ্ছে প্রশ্ন এখানে লেখা আছে, এটা আমি চিত্র আকারে দেখাই আপনাদেরকে, তাহলে বেশি সুবিধা হবে। যে দুইটা বস্তু দেওয়া আছে, হ্যাঁ, এটা একটা বস্তু এবং এর পাশে অন্য একটা বস্তু দেওয়া আছে। এই বস্তুটার নাম হচ্ছে, মনে করেন এই বস্তুটার নাম হচ্ছে কিউ বস্তু, আর এই বস্তুর নাম হচ্ছে আর বস্তু। তো এই বস্তুর একটা ভর দেওয়া আছে, সেটা হচ্ছে 2 কেজি, আর এই বস্তুর ভর দেওয়া আছে 1.5 কেজি, এবং একটা ফোর্স দেওয়া আছে। অর্থাৎ দুইটা বস্তু হয় না যে দুইটা বস্তু পাশাপাশি আছে, আমরা এখান থেকে ফোর্স দিচ্ছি, ওই ফোর্সটার মান দেওয়া আছে 7 নিউটন। ওকে, এবং এটা অবশ্যই একটা ভূমির উপরে। বোঝা গেছে, জিনিসটা বোঝা গেছে। এবং এই পুরো জিনিসটা হচ্ছে একটা সিস্টেমের মতো কাজ করবে, অর্থাৎ একটা যন্ত্রের মতো কাজ করবে। বোঝা গেছে, আপনারা এখন থেকে যেখানেই সিস্টেম ওয়ার্ডটা দেখবেন, আমি জানি সিস্টেম ওয়ার্ডটা একটু অকওয়ার্ড টাইপের, অর্থাৎ মানে আপনাদের সাথে পরিচিত না সিস্টেম ওয়ার্ডটা। হ্যাঁ, মানে সিস্টেম বলতে আমরা মনে করি যে একটা ফাংশন টাইপের, বাট এখানে সিস্টেম বলতে ওই যন্ত্রটাকে বোঝানো হয়। ওকে, তো এটা নিয়ে কষ্ট পাবেন না। তো প্রথম প্রশ্ন, এখানে 3টা প্রশ্ন আছে টোটাল, সেটা হচ্ছে সিস্টেমের ত্বরণ কত, সিস্টেমের অ্যাক্সিলারেশন কত। এর পরের প্রশ্নটা হচ্ছে কিউ ব্লকটি আর ব্লককে কী পরিমাণ বল দিবে, কিউ ব্লকটি আর ব্লককে কী পরিমাণ ফোর্স দিবে। আর এর পরের প্রশ্নটা হচ্ছে আর ব্লকটি কিউ ব্লককে কী পরিমাণ বল দিবে। বোঝা গেছে, তো বেশ এই ছোটোখাটো প্রশ্ন, খুব বেশি কঠিন না। আমাদের জাস্ট এই জিনিসটা দেখে একটু কঠিন লাগতে পারে, বাট আশা করি মানে কঠিন না। তো দেখেন প্রথমে যেটা বলছে সিস্টেমের ত্বরণ, দেখেন আমি যখন দুইটা জিনিসকে একসাথে ধাক্কা দিচ্ছি, তখন দুইটা জিনিস স্বাভাবিকভাবে আমার কাছে একটা জিনিস মনে হবে। মনে করেন আমি একটা জিনিস এখানে রাখলাম, অন্য একটা জিনিস আমি এখানে রাখলাম। হ্যাঁ, যখন দেখেন আমি যখন এখানে এটাতে ধাক্কা দিব, মনে করেন আমি তো হচ্ছে ছোটো, আমি অনেক ছোটো না, আমি যদি এই কলমটা হয়, আমি কিন্তু এই বস্তুটাকে দেখতেই পাচ্ছি না, অর্থাৎ আমি জানিও না যে এই বস্তুটা কীরকম, অর্থাৎ এই বস্তুটা আদৌ মানে বড় না ছোটো আমি বুঝতেই পারতেছি না। ওকে, তার মানে আমি শুধু ধাক্কা দিব, আমি ফিল করব যে আমার কাছে দুইটা বস্তু নেই, আমি ফিল করবো আমার কাছে এমন একটা বস্তু আছে যেটা হচ্ছে এই দুটার মিশ্রণ। বুঝে গেছে, আচ্ছা। ওকে, দেন আমি এরকমই ফিল করবো যে আমার কাছে এমন একটা বস্তু আছে যেটা হচ্ছে দুইটা বস্তুর মিশ্রণ একসাথে। আচ্ছা, তো এটা আশা করি আমরা বুঝলাম। এখন তাহলে আমাদের টোটাল ভর যেটা হবে, তার মানে আমরা 1 নাম্বার যদি আমরা দিই, 1 নাম্বার আমাদের টোটাল ভর কত হবে, আমাদের টোটাল ভরটা হবে 2 + 1.5 = 3.5 কেজি, রাইট, 3.5 কেজি। তার মানে আমরা টোটাল এখন কল্পনা করবো এই পুরাটা হচ্ছে একটা বস্তু, আমরা এখন কল্পনা করবো এই পুরাটা এখন একটা বস্তু হয়ে গেছে, যেটা ভর হচ্ছে 3.5 কেজি। ওকে, এতটুকু আশা করি ক্লিয়ার। এখন আমি যেহেতু ধাক্কা দিচ্ছি এইদিকে 7.7 নিউটন দিয়ে, তার মানে এর অ্যাক্সিলারেশনটাও এইদিকেই হবে, রাইট। তাহলে একদম এখন লাড্ডু অঙ্ক, একদম মানে সোজা সূত্র, সেটা হচ্ছে F = ma। এখান থেকে আপনারা কী বের করবো, আমরা ত্বরণ বের করবো। তাহলে F/m,
এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 7, আর হচ্ছে এটা কত 3.5, তাহলে এটা কত আসবে অ্যান্সারটা আসবে হচ্ছে 2 ms ইনভার্স 2। ওকে, তাহলে প্রথম ম্যাথটা ডান, এবং এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসার জন্য একদম পারফেক্ট। হ্যাঁ, অর্থাৎ মনে করেন যে সকল ভার্সিটিতে হয়তো বা এমসিকিউ আছে, ওইরকম। আচ্ছা, এখন 2 নাম্বার আর 3 নাম্বার গিয়ে আমাদের ঝামেলাটা লাগবে, বুঝে গেছে? তো 2 নাম্বার 3 নাম্বারটা একটু বোঝার ট্রাই করেন, যদি এই ম্যাথে বুঝতে না পারেন কিছু যায় আসে না, এর পরবর্তীতে আজকে আমাদের বেশিরভাগ ম্যাথে ওই 2 নাম্বার আর 3 নাম্বার ধরনের থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কি জানি যে আমি একটা ধাক্কা দিব, ওই ধাক্কাটা কীরকম হবে, আমি আপনাদেরকে একদম দেখাই। সেকেন্ড ল কই গেল? সেকেন্ড ল হচ্ছে এটা যে বস্তু ভরবেগের পরিবর্তন হওয়ার, সেকেন্ড ল না, তাহলে তো থার্ড ল হওয়ার কথা। আচ্ছা, যে কোনো একটা সূত্র হবে আর কি, নিউটনের কিছু একটা তো হবেই। আর দেখেন কী বুঝতে চাচ্ছি, দেখেন মনে করেন একটা বস্তু আছে এখানে, এটার উপরে একটা বস্তু আছে, ঠিক আছে, মানলাম একটা বস্তু আছে। এই বস্তু যেহেতু একটা ভর আছে এম, তার মানে বস্তুটা মাটির দিকে অর্থাৎ ফ্লোরের দিকে সে একটা ওজন প্রয়োগ করতেছে, সেটা হচ্ছে mg, রাইট? এটা তো আসলে বোঝা উচিত, ওজন সে নিচের দিকে কাজ করতেছে mg, আমি ফোর্স দিচ্ছি এইদিকে, কোন দিকে? এইদিকে। সে কাজ করতেছে এইদিকে, অর্থাৎ কি সে বল দিতে চাচ্ছে এদিকে, হয়তো ফোর্স দেওয়ার কারণে সে হয়তো ডান দিকে চলে যাবে, ঠিক আছে, অসুবিধা তো নাই। এবং সে যে মাটির উপরে একটা বল প্রয়োগ করতেছে, মাটিও তার উপর একটা উল্টা বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে আমাদের রিয়াকশন অথবা প্রতিক্রিয়া বল, রাইট? ঠিক আছে তো, ওকে। আচ্ছা, এবং আমি যেহেতু ফোর্স দিচ্ছি, তার মানে বস্তুর এইদিকে চলা শুরু করবে, আমি ফোর্স দেওয়ার কারণে বস্তুর এইদিকে সরা শুরু করবে, অর্থাৎ বস্তুর ত্বরণটা হবে এইদিকে, রাইট? তাহলে এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনি যদি দুইটা অক্ষ আঁকান, অর্থাৎ যদি আপনি একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ কল্পনা করেন, তাহলে আপনি দেখেন তো এক্স অক্ষে আপনার কী দেওয়া আছে। আপনার এক্স অক্ষে দেওয়া আছে, কী দেওয়া আছে, একটা দেওয়া আছে এফ ইকুয়াল টু এম এ। আপনি এক্স অক্ষের দিকে তাকান, শুধু এক্স অক্ষ দেখবেন, আপনি আর কেউ দেখবেন, আপনি এমজি কেউ দেখবেন, আপনি এই দুটো ঢেকে দেন, শুধু এক্স অক্ষে দেখেন তো কে আছে। এক্স অক্ষে আছে হচ্ছে শুধু এফ ইকুয়াল টু এম এ, রাইট? আর কিছু তো নাই এক্স অক্ষে। এবার আপনি ওয়াই অক্ষে কল্পনা করেন, ওয়াই অক্ষে আপনি যদি কল্পনা করেন, তাহলে ওয়াই অক্ষে যখন আপনি কল্পনা করবেন, তখন আপনি এক্স অক্ষ ঢেকে দিবেন। এক্স অক্ষ ঢেকে দিলে কি থাকে, আর ইকুয়াল টু এমজি, রাইট? এক্স অক্ষ ঢেকে দিলে আর ইকুয়াল টু এমজি। এবং এটাই হচ্ছে আমাদের, মনে করেন জাস্ট এই এতটুকু বেসিক দিয়েই, ওই যে আমি প্রথমে এরকম চিন্তা করব যে বল কোন দিকে, প্রতিক্রিয়া বল কোন দিকে, এই ধরনের জিনিসপত্র চিন্তা করার পরে আমরা শুধু এক্স অক্ষে কতটুকু আছে, ওয়াই অক্ষে কতটুকু আছে, এতটুকু লিখবো। এইটাই হচ্ছে, এটার উপরে দেখবেন যে আমাদের নেক্সট কয়েকটা ক্লাস শুধু এতটুকুর উপরেই বেস করে হবে, ঠিক আছে? তো আমি জানি না এই ম্যাথটা কতটুকু বুঝতে পারছেন, কিছু যাচ্ছে না ভাই, এতটুকু শুধু বুঝতে পারেন যে আমি প্রথমে বলগুলো চিন্তা করব, যে একটা বস্তু আছে, ওই বস্তুটা মাটির দিকে এমজি পরিমাণ বল দিবে, এবং মাটি তাকে রিয়াকশন পরিমাণ বল দিবে, এবং সবসময় ক্রিয়া আর প্রতিক্রিয়া বল সমান হয়। আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে জানি যে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল সবসময় সমান। হ্যাঁ, আর বিপরীতটা এখানে ইউজ করার দরকার নেই, রাইট? আচ্ছা, তো এটা বুঝলাম। এখন তাহলে আমাদের কী হবে, আমরা কী করব, তাহলে এখন ওই সূত্রটা মনে করেন অ্যাপ্লাই করবো, রাইট? দেখেন কোনটা অ্যাপ্লাই করবো। কিউ ব্লকটি আর ব্লককে কী পরিমাণ বল দিবে, কিউ ব্লকটা আর ব্লককে কী পরিমাণ বল দিবে, অর্থাৎ আমাকে শুধু এক্স অক্ষ নিয়ে কাজ করতে হবে, এরকমই না? দেখেন মনে করেন কিউ ব্লক, এটা হচ্ছে আর ব্লক, তাহলে কিউ ব্লকটা আর ব্লককে কী পরিমাণ বল দিচ্ছে, এইদিকেই তো শুধু বলটা দিচ্ছে, শুধু বল এইদিকেই দিচ্ছে শুধু বল, তাহলে কি কোন অক্ষে, এক্স অক্ষে কাজ করতেছে, তার মানে কি এক্স অক্ষের সূত্রটাই হবে শুধু, তার অর্থাৎ কি এফ ইকুয়াল টু এম এ। তার মানে কি এম এর মান কত, এম এর মান অবশ্যই 1.5 বসাবেন। তার কারণটা কি দেখেন, তার কারণ হচ্ছে পুরো জিনিসটা তো আর আরকে ফোর্স দিচ্ছে না, রাইট? পুরো জিনিসটা তো আর আরকে ফোর্স দিচ্ছে না। আপনি মনে করেন, দেখেন মনে করেন এটা হচ্ছে আমার কিউ বস্তু, এটা মনে করেন আমার কিউ বস্তু, আর এটা হচ্ছে আমার আর বস্তু। তার মানে আমি যদি এখন এখানে ফোর্স দিই, আমি এখানে ফোর্স দিলেও এই নীল জিনিসটা মনে করবে কি, এই হলুদ জিনিসটা নীল জিনিসটাকে ফোর্স দিচ্ছে, রাইট? তাহলে এখন আপনি ফোর্স হিসেবে কল্পনা করবেন হলুদ জিনিসটাকে, আর ভর হিসেবে কল্পনা করবেন নীলটার, ওকে? অর্থাৎ ফোর্স এই আর মনে করবে কি ফোর্স দিচ্ছে কিউ, ওকে? এরকমই মনে করবে, যে কারণে এখানে এম এর জায়গায় 1.5 বসানো হয়, আর ত্বরণ তো সেম, ত্বরণ তো দুইটার জন্যই একই রকম, দুইটাতে একই রকম ত্বরণ পাবে। তাহলে এখানে আসবে হচ্ছে 3 নিউটন, বুঝে গেছে? তাহলে এখানে কত আসবে 3 নিউটন। এবং আপনি যদি একটু চিন্তা করেন, তাহলে দেখবেন যে আমরা কি জানি ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল একদম সমান, তাহলে এই আর বলটাও কিউ বলকে ওই 3 নিউটনই দিবে, এটার জন্য আর ম্যাথ এক্সট্রা করে করাই লাগে না, বুঝে গেছে? তাহলে কিউ ব্লক যদি আর ব্লককে 3 নিউটন বল দেয়, তাহলে আর ব্লকও কিউ ব্লককে 3 নিউটনই দিবে, আপনার জন্য এটার জন্য আর কোনো ম্যাথ করাই লাগে না, বুঝে গেছে? ওকে, এটা জাস্ট একটু শর্টকাটের মতো, অলমোস্ট শর্টকাট না, এটা তো একদম বেসিক সূত্র, যে একটা আরেকটারে একদম সেম পরিমাণ বল দিবে। ওকে, তো এটা গেল জাস্ট একদম বেসিক একটা ম্যাথ। এটা কয়জন বুঝতে পারছেন জানি না, যারা বুঝতে পারছেন তারা আলহামদুলিল্লাহ, যারা বুঝেন নাই তারাও আলহামদুলিল্লাহ, ঠিক আছে? যারা বুঝেন নাই তারা আমার দলে আছেন, আর যারা বুঝে গেছেন তারা অন্য লেভেলে আছেন, ঠিক আছে? আচ্ছা, তো আমি জানি বোঝা তো উচিত, হ্যাঁ বোঝা তো উচিত। আচ্ছা, তো না বুঝলেও কোনো ব্যাপারটা না, ঠিক আছে? এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে
আগে ক্রিয়া প্রতিক্রিয়া বলবো না, আগুন একটা জিনিস বলেছি। যারা বোঝেন না তারা হতাশ হবেন না, কারণ এই ধরনেরই ম্যাথ আজকে আরও কয়েকটা থাকবে, হ্যাঁ, তো তখন বুঝতে পারবেন আশা করি। তো এরপর আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে বলের উপাংশ বিভাজন। বলের উপাংশ বিভাজন মেনলি ওই যে ভেক্টরে যা পড়ছি ওইটাই, মানে নতুন করে কিছু যে শিখতে হবে এমনটা না। মনে করেন একটা বল আপনাকে দেওয়া আছে, একটা বস্তু মনে করেন এখানে আছে, জাস্ট সাপোজ একটা বস্তু এখানে আছে, এই বস্তুটার উপরে আপনি কোনাকুনি বল দিচ্ছেন, এতদিন তো আমরা বল দিতাম এরকম, তো আমরা এখন বল দিব এরকম। তো ব্যাকা টারা বল তো আমরা হিসাব করতে পারবো না, অর্থাৎ ব্যাকা টারা নিয়ে তো আমরা ম্যাথ ট্যাথ করতে পারবো না। তো আমরা যেটা করবো, এই বলটাকে চেঞ্জ করে ফেলবো। কীভাবে চেঞ্জ করবো? উপাংশ ভাগ করবো, অর্থাৎ এই বলটাকে আমরা দুই ভাগ করবো, অর্ধেক দিব এই সাইডে, অর্ধেক দিব এই সাইডে, বুঝে গেছে? এই অর্ধেক অর্ধেক করে ভাগ করে দেওয়ার পর এটা ভ্যানিশ হয়ে যাবে, এটা আর কোনো অস্তিত্বই থাকবে না। এরপরে ভাগ তো করলাম, ঠিক আছে, এখন ভাগ করলে এখানে কি লিখবো, এখানে কি লিখবো? এখানে একটা কোণ উৎপন্ন করছিল না, এই যে কোণ উৎপন্ন করছিল, মনে করেন এখানে থিটা আলফা উৎপন্ন করছিল, তাহলে এইদিকে দিব আমরা এফ কজ আলফা, আর উপরের দিকে দিব আমরা এফ সাইন আলফা। এখন দেখেন কেন আমি নিচের দিকে কজ বা কোথায় সাইন এগুলো কেমন মনে রাখবো, দেখেন যাহার সাথে আলফা তাহার সাথেই কজ, ওকে, যার সাথে ভূমি তার সাথে কজ তার সাথেই কোণ, বুঝে গেছে? যার সাথে কোণ তার সেটাই ভূমি সেটাই কজ, ওকে, এইভাবে মনে রাখবেন, যার সাথে কোণ সেটাই ভূমি সেটাই কজ, ওকে। আচ্ছা, তো ঠিক আছে, এখন এখান থেকে কোন ম্যাথ আসতে পারে দেখেন, আমি বলি এতটুকু, এটা হচ্ছে ভেক্টরে পড়ছেন আপনারা ভালো করে, এই জন্য আমি আর মানে একদম ডিটেলসে গেলাম না, শুধু এটা মনে রাখবেন যে যার সাথে কোণ সেটাই ভূমি সেটাই কজ আলফা, ওকে, অর্থাৎ মাঝখানে যেটা থাকবে ওইটাকে আপনারা জাস্ট দুই ভাগে ভাগ করে দিবেন, বুঝে গেছেন? আচ্ছা দেখেন, কাঠের অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন এ টানা হচ্ছে। কাঠকে অর্থাৎ একটা কাঠকে, হ্যাঁ, কাঠ মানে কি, মনে করেন একটা খাট টানতেছেন আর কি, 200 নিউটন বলে টানা হচ্ছে। বস্তুটির উপর আনুভূমিকের দিকে কার্যকরী বল কত? আমি বলি, হাতে লেখা বেশ খারাপ, দেখেন কাঠকে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটনে টানা হচ্ছে, বস্তুটির উপর অনুভূমিকের দিকে কার্যকরী বল কত? অর্থাৎ বস্তুটাকে অনুভূমিকের সাথে, অর্থাৎ কি, অনুভূমিক মানে ভূমি বা বেজ, অর্থাৎ একটা ভূমি আঁকলাম, অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানা হচ্ছে, অর্থাৎ বস্তুটা মনে করেন এরকম একটা জায়গায় আছে, ওই বস্তুটাকে আপনি এইভাবে টানবেন, অর্থাৎ এতদিন আমরা বস্তুটাকে টানতাম এইদিকে, তো এইদিকে টানা যাবে না, বস্তুটাকে টানতে হবে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ এই যে আমি টানবো এই টানটা হবে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। এরপরে বলছে কি, অনুভূমিকার দিকে কার্যকরী বল কত? অর্থাৎ এই জিনিসটাকে, অর্থাৎ এই যে মাঝখানে যে ফোর্সটা, অর্থাৎ এই ফোর্সটাই হয়তো আমার 200 নিউটন, এই ফোর্সটার অনুভূমিকার দিকে কার্যকরী বল কত? অর্থাৎ অনুভূমিকার দিকে কতটুকু অংশ আছে সেটা জানতে চাইছি। অনুভূমিকার দিকে, অর্থাৎ অনুভূমিক কোনটা, আমি কি বলছিলাম, যার সাথে কোণ সেটা হচ্ছে আমার ভূমি, আর সেটাই যাহাই ভূমি তাহাই অনুভূমিক, এবং সেটা হচ্ছে আমার বেস, তাহলে এটা হবে কি এফ কজ 60। এই যে আগের সূত্র থেকে এফ কজ 60, এখন এফ এর মান বসাবেন 200 কজ 60 মান কত? 200 ইন্টু হাফ, cos 60 মান হাফ, তাহলে এখানে থাকবে হচ্ছে 100 নিউটন। শেষ। এটা ধরনের ম্যাথ এমসিকিউ এর জন্য একদম আদর্শ, ওকে। এবং সেম ম্যাথ যদি আপনাকে উলম্বের সাথে বলতো তাহলে কি হইতো, আপনারা একটু নিজ দায়িত্বে কষ্ট করে কমেন্ট করে দেন, ঠিক আছে? অনুভূমিকের সাথে হইলে কি হইতো, ঠিক আছে? অনুভূমিকের সাথে হইলে কি হইতো সেটা আপনারা নিজ দায়িত্বে কমেন্ট করবেন। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এটা পড়া যাবে, পড়া যাবে ভালোভাবে। দেখেন বলি, এই এখন যা পড়াবো এটা আপনারা পারেন, সত্যি কথা যেটা একদম পারেন আপনারা। এটা মনে করেন একটা বস্তু আছে, এই বস্তুটাকে বাহুবলে টান দিবে 10 নিউটন বলে, আর রোবট টান দিবে, অর্থাৎ চিট্টি রোবট টান দিবে 20 নিউটন বলে। এখন বলেন বস্তুটা কোন দিকে যাবে? আন্দারে ভাই কানাও বলতে পারবে বস্তুটা এই দিকে অগ্রসর হওয়া শুরু করবে, বস্তুটা এইদিকে আসবে, এবং বস্তুটা আসবে কত বলে? বস্তুটা আসবে হচ্ছে 10 নিউটন বলে, এদিকে চলা শুরু করবে, কারণ কি 20 থেকে 10 বিয়োগ যাবে, অটোমেটিক এদিকে আসতে শুরু করবে। অর্থাৎ এখানে বেসিকটা কি তাইলে? বেসিকটা হচ্ছে এটা যদি আমার F1 হয়, এটা যদি আমার F2 হয়, তাহলে আমি দেখবো F1 বড় নাকি F2 বড়। এই ম্যাথের ক্ষেত্রে আমরা দেখলাম যে F1 বড়, এই ম্যাথের জন্য আমরা দেখলাম যে F1টা বড়। এই ম্যাথের জন্য যেহেতু যে বলটা বড় সেদিকেই যাবে স্বাভাবিক। এখন কতটুকু বলে যাবে? এই যে F1 থেকে F2 বিয়োগ দিবেন, তাহলে যাহাই থাকবে সেই 10 নিউটন বলে এদিকে অগ্রসর হওয়া শুরু করবে। বোঝা গেছে? ঠিক আছে, পারা যাবে? আচ্ছা, পারবেন আশা করি, ওকে। এখন তাহলে এটা কি, এই যে 10 নিউটন পাইলাম, এই জিনিসটাতে কি বলবো আমরা যে 10 নিউটন পাইলাম এইটাকে হবে আমার এফ নেট, অর্থাৎ নিট বল। ওই যে বিয়োগ টিয়োগ করার পরে যা হয় নিট থাকবে তাই এরকম। অর্থাৎ আমি এটা আরেকটা উদাহরণ দিয়ে বলি। মনে করেন একটা বস্তু আছে, এই বস্তুটাকে আপনি এইদিকে 10 নিউটন বলে টানতেছেন,
অন্য একজন লেদা বাচ্চা সে এদিকে 4 নিউটন বলে টানতেছে, তো কী হবে জিনিসটা, বস্তুটা অবশ্যই এইদিকে যাবে এবং বস্তুটা এইদিকে কতটুকু বলে যাবে, বস্তুটা এইদিকে 6 নিউটন বলে এইদিকে যাওয়া শুরু করবে, রাইট? ঠিক আছে, কারণ 6 নিউটন কেন হইলো, এটা যদি আমার F2 হয়, এটা হচ্ছে আমার F1, রাইট? তাহলে ঘটনাটা কী ঘটলো, এটা যদি আমার F1 হয়, এটা হচ্ছে আমার F2, তাহলে এখানে কী দেখলাম, এখানে আমরা দেখলাম F1 ইজ লেস দ্যান F2, ঠিক আছে? এবং যেটা বড় সেটা থেকে আমরা বিয়োগ দিব, বিয়োগ দিয়ে আমরা যাহাই পাবো সেটা হচ্ছে আমার এফ নেট, বোঝা গেছে? তাহলে আমার এফ নেট হবে 6 নিউটন, আর এফ নেট সমানই হচ্ছে আমার এম এ। তাহলে এখানে আমরা এটা কীভাবে লিখতে পারি, এটাকে আমরা অনেকটা এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যদি এরকম হয়, মনে করেন যে আমি ধরে নিলাম যে কোনো একটা ম্যাথের ক্ষেত্রে আমার এরকম আসলো F1 এরকম আসলো, ঠিক আছে? তাহলে আমরা এফ নেট সমান কি লিখবো, এফ নেট সমান আমরা লিখবো F1 বিয়োগ F2, যেটা বড় হবে সেটা থেকে বিয়োগ। হ্যাঁ, এখন কোন ম্যাথে এক এক ম্যাথে এক একটা বড় হইতে পারে, ওটা তো আমি জানি না, কারণ আমি তার প্রশ্ন বানাবো না। আচ্ছা, তো এখন এফ নেট সমান আমি কি লিখবো, এম এ F1 মাইনাস F2, তাহলে এরপর আমরা কি লিখবো, এ সমান F1 মাইনাস F2 ডিভাইড বাই এম, শেষ। এটা হচ্ছে আমার সূত্র। এখন এই সূত্রটাকে আপনি মুখস্থ করবেন, ভাই আপনি পাগল হয়েছেন, এত কয়টা সূত্র মুখস্থ করবেন ভাই, এত সূত্র মুখস্থ করে কি মানুষ বাঁচে নাই? মানে কতগুলো সূত্র আছে, এক হচ্ছে যে আমাদের কি বলে সেকেন্ড পেপারে, ফিজিক্স সেকেন্ড পেপারে একটা অধ্যায় আছে দেখবেন, চুম্বক নাকি জানি একটা অধ্যায় আছে, ওই এক অধ্যায়ে 35টা বড় বড় সূত্র আছে। এখন আপনার কি এত টাইম আছে না ভাই 35টা সূত্র মুখস্থ করবেন? যারা ভার্সিটিতে এক্সাম দিবে তারা 2000 সূত্র মুখস্থ করে পরীক্ষা দিতে যাবে, ওকে? আর আপনি বলেন ভাইয়া 2000 সূত্রকে মুখস্থ করা সম্ভব? 2000 সূত্রকে মুখস্থ করা সম্ভব না ভাই। 200 ফ্রেন্ডের নামও তো মনে থাকে না, 200 কি 20 জন ফ্রেন্ডের নামও তো ভালো করে মনে থাকে না, আর কোথায় 2000 সূত্র, টাইম নেই এত সূত্র মুখস্থ করা। আপনি এইভাবে পরীক্ষা হলে বসে বসে চিন্তা করবেন। দেখেন আপনার একটা ম্যাথ করতে, অর্থাৎ ভার্সিটিতে একটা ম্যাথের জন্য আপনাকে টাইম দেওয়া হয় 35 সেকেন্ড করে। 35 সেকেন্ডের ভিতরে আপনি যখন একটা প্রশ্ন পড়বেন, প্রশ্ন পড়ার সাথে সাথে আপনি যদি মানে বাসে অনেক বেশি প্র্যাকটিস করেন, তো এই প্রশ্ন পড়ার সাথে সাথে আপনার একটা সূত্র ওইখানে বসে প্রতিপাদন করতে আপনার জাস্ট 15 সেকেন্ড লাগবে, ওকে? তো কোনো ব্যাপারই নেই এগুলো। আচ্ছা, আর এগুলো করতে করতে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে আপনার, ওকে? কারণ অনেক শর্টকাট করেছে, শর্টকাটটা এখন দেখাইলাম না, শর্টকাট দেখানো মানে আপনাদেরকে বিপদে ফেলা। আচ্ছা, এখন এটা তো আমরা বুঝলাম। এরপরে মনে করেন কয়েকটা কেস টেস দেখি একটু। একটা বস্তু আছে, ওই বস্তুটাকে এখন কেউ একজন এদিকে টানতেছে। এটা হচ্ছে, এখন আপনারা এখানে কেস 1 দিয়ে যা পারেন লেখেন, কেস 1, আর টপিকের নাম দেবেন হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া, আর এর ক্রিয়া প্রতিক্রিয়া টপিকের কেস 1, ঠিক আছে? আচ্ছা, উপরের দিকে টানতেছে একজন F1-এ, আর নিচের দিকে একজন টানতেছে F2-তে। নিচের দিকে মেনলি কেউ টানতেছে না, নিচের দিকে হচ্ছে ওর নিজেরই বল আছে। তো বস্তুটা আমি ধরে নিলাম বস্তুর উপরের দিকে উঠতেছে, ধরে নিলাম আমি বস্তুটার উপরের দিকে উঠতেছে। কেন? তার কারণ হচ্ছে অবশ্যই F1 বড়, রাইট? ওকে, তাহলে এখানে হবে আমরা এতক্ষণ যাই করলাম তাই, যে এফ নেট সমান F1 মাইনাস F2 ইকুয়াল টু এম এ সমান F1 মাইনাস F2, দেন এ সমান F1 মাইনাস F2 ডিভাইড বাই এম। এটা গেল একটা কেস গেল। এরপরে সেকেন্ড কেসের ক্ষেত্রে কী হবে? সেকেন্ড কেসের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে একটা বস্তুকে কেউ একজন নিচের দিকে F2-তে টানতেছে, উপরের দিকে F1-এ টানতেছে। এক্ষেত্রে আমি দেখবো যে এফ নেটের নিচের দিকে, এফ নেট নিচের দিকে মানে F2 বড়, F1 ছোট। এরকম যদি হয় তাহলে এফ নেট সমান হবে F2 মাইনাস F1, তাহলে দেন কত আসবে, এম এ ইজ ইকুয়াল টু F2 মাইনাস F1, দেন এ ইকুয়াল টু F2 মাইনাস F1 ডিভাইড বাই এম, শেষ। এটা আরেকটা। এরপরে কেস 3তে আসলে ঝামেলাটা লাগবে। কেস 3তে যেটা হবে, একটা বস্তু আছে আগের মতো, একটা বস্তু আমি রাখলাম, বস্তুটাকে উপরের দিকে কেউ একজন F1 বলে টানতেছে বস্তু, এবং নিচের দিকে F2 বলে টানতেছে। এখন এমন একটা পরিস্থিতি হইলো যে এফ নেট নাই, অর্থাৎ এফ নেট সমান 0 হয়ে গেছে, এখন এফ নেট কখন 0 হবে? এফ নেট তখনই 0 হবে যদি F1 ইজ ইকুয়াল টু F2 হয়, অর্থাৎ কি দুইজন যে ফোর্সে টানতেছে, দুইটা ফোর্সই যদি একদম সেম হয়, তার মানে বস্তুটা নড়াচড়া করবেই না, বস্তুটা যেমন আছে তেমনই থাকবে, ওকে? তাহলে এই ধরনের কেসের ক্ষেত্রে আমরা ওই জিনিসটা পাবো, সেটা হচ্ছে এফ নেট ইজ ইকুয়াল টু F1 মাইনাস F2 ইজ ইকুয়াল টু 0, যাই বিয়োগ করি না তাই 0, তাহলে এম ইকুয়াল টু 0, আর এম ইকুয়াল টু 0 মানে তরণও 0ই, বুঝে গেছে? ওকে, আচ্ছা, তো এটা আশা করি বোঝা গেল আমাদের, ঠিক আছে? আমরা আশা করি বুঝতে পারলাম। এবং এখান থেকে আমাদের যে লিফটের অঙ্ক আছে না, এখান থেকে সূচনা হয়, কিন্তু লিফটের অঙ্কগুলো আমরা আজকে করবো না, আমরা আরও কয়েকটা ডিপ বেসিক ম্যাথ করব, তারপর আমরা লিফটের অঙ্কের দিকে যাবো। এবং লিফটের অঙ্ক একদম শেষে, লিফটের অঙ্ক যদি আপনি একবার ক্লিয়ার করতে পারেন, দেখবেন আপনার অনেক জায়গায় কাজে লাগবে, কারণ লিফটের অঙ্ক আপনার নিউটন অ্যান্ড বলবিদ্যা আছে, পরে ওই যে পর্যায়বৃত্ত ধর্ম না কি যেন একটা অধ্যায় আছে না, অধ্যায় 8 নম্বর অধ্যায়, যেটা ওই 8 নম্বর অধ্যায়েও এই লিফটের অঙ্ক নিয়েই আমাদের পড়ালেখা করা লাগে। এবং হচ্ছে আপনারা যদি আপনি খেয়াল করেন, অপর ভাইয়া দেখবেন একটা ভিডিও আছে লিফটের, মাত্র 8 মিনিটের নাকি কয় মিনিটের, ওইখানেও লিফটের জিনিসটা ভালো করে বোঝানো হয়েছিল। ওইটা মানে কেউ যদি ওই ভিডিওটার আগে থেকে দেখে থাকেন তাহলে ওইটা হয়ে যাবে, আর না দেখলে অসুবিধা নেই, আমি করাই দিব, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা
গত ক্লাসে যেখানে ম্যাথ করতে করতে স্টপ করছিলাম সেগুলো একটু করতে হবে, কারণ গত ক্লাসে বেশ কয়েকটা ইন্টারেস্টিং ম্যাথ বাকি ছিল। ইন্টারেস্টিং বলতেছি, কোশ্চেন বলতেছি না আজকে আর। আচ্ছা, তো কোনটা করবো সেটা আমি আগে একটু দেখে নিই, একটু টাইম দিতে হবে আমাকে। কন্ট্যাক্ট ফোর্স, হাই রে, আমি আপনাদেরকে এতক্ষণ কী পড়াইছি জানেননি? এতক্ষণ আমি আপনাদেরকে পড়াইছি সেটা হচ্ছে স্পর্শ বল। ওকে, তো ব্যাপার না, এটা পড়ে রাখেন, কাজে লাগবে, আসলে কাজে লাগে এটা। আমরা আচ্ছা, এটা যদি পড়েই রাখছি তাহলে একটা কাজ করি। আচ্ছা না, এটা হচ্ছে গত ক্লাসে এটার উপরে ম্যাথ করবো, আজকে না করি এটার উপরে ম্যাথ। আচ্ছা, তো কোনো ব্যাপার না, বলের ঘাতটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, ওটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে আচ্ছা, এক কাজ করি, এটা যদি পড়তেছি এটাই পড়া শুরু করি। কী পড়বো? তাহলে একটা কাজ করেন, এতক্ষণ আমরা পড়তেছিলাম ক্রিয়া প্রতিক্রিয়া, এবার আপনারা হেডিং দেন কন্ট্যাক্ট ফোর্স, অর্থাৎ স্পর্শ বল। কঠিন ম্যাথগুলো না হলে আমরা নেক্সট ক্লাসে আরেকবার করবো, অসুবিধা নেই। কন্ট্যাক্ট ফোর্স অথবা স্পর্শ বল। স্পর্শ বলের ভিতরে দুটো টপিক আছে, একটা হচ্ছে ঘর্ষণ সহ, একটা হচ্ছে ঘর্ষণ ছাড়া। 21 ব্যাচের শর্ট সিলেবাসে ঘর্ষণ ছাড়া দেওয়া আছে, অর্থাৎ কি এই কী বলে ঘর্ষণ মানে কি, ঘর্ষণের ইংলিশ কি ওটা ভুলে গেছি, তো বাদ দেন, কিছু একটা হবে আর কি, ব্যাপার না। আচ্ছা, ঘর্ষণ ছাড়া তো প্রকৃতিতে সব কিছুতে ঘর্ষণ থাকে। ঘর্ষণ মানে কি, এই যে আমি হাতটা ঘষাঘষি করতেছি, একটা শব্দ হচ্ছে, ওইটাই হচ্ছে ঘর্ষণ। আমি যদি একটু তেল মাখতাম হাতে বা কাগজে যদি একটু তেল দিতাম তাহলে দেখতেন আমার কোনো শব্দই হইতো না। হ্যাঁ, তার মানে ঘর্ষণটা কমে গেছিলো। ওকে, আচ্ছা, তো আমাদের বইতে যেটা আছে সেটা হচ্ছে ঘর্ষণ ছাড়া। অর্থাৎ আমরা প্রথমে করবো ঘর্ষণ ছাড়া, পরবর্তীতে ঘর্ষণ সহ করবো। ঘর্ষণ সহটা মেনলি একাডেমিকের খুব একটা লাগে না, ওটা অ্যাডমিশনে লাগে। ইভেন 21 ব্যাচের যে অ্যাডমিশন প্রোগ্রামটা ছিল অপর ভাইয়াদের, ওইটাতে ঘর্ষণের জন্য চিন্ময়ীদের শুধু 9টা টপিক করাইছিল, 9টা কেস করাইছিল। হ্যাঁ, এবং মজার ব্যাপার হচ্ছে একবারও প্রশ্নের পরীক্ষায় ঘর্ষণ আসে নাই। তো পরে ভাই যে ভাই এত কষ্ট করে এগুলো করানোর দরকার কি ছিল, আমাদের তো মানে পুরো 2টা ক্লাস বেঁচে যেত যদি আপনারা এটা না করাইতেন। তো ওনারা বলছিল যে দেখো যদি কোনো প্রকার প্রশ্ন চলে আসে তখন তোমরা আমাকে ব্লেম করবা যে পড়াই নাই কেন, তো যে কোনো পড়াই দিলাম। এবং মজার ব্যাপার হচ্ছে ঠিক ওই বছরেই সাস্টে ওই প্রশ্নটা আসছিল ঘর্ষণ থেকে। আচ্ছা, তার মানে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, সবই পড়তে হবে আমাদেরকে। আচ্ছা, তো এতক্ষণ যা পড়ছিলাম সেটাই দেখেন, মনে করেন যে একটা বস্তু দেওয়া আছে M1, অন্য একটা বস্তু দেওয়া আছে M2। এই M1কে আমি ফোর্স দিব, F ফোর্স দিলাম। ফোর্স দেওয়ার কারণে পুরো সিস্টেমটার ওইদিকে ত্বরণ হইলো, এ ত্বরণ হইলো। তাহলে আমি যেহেতু একে ফোর্স দিচ্ছি, তার মানে একটা ঘর্ষণ বল এরা পাবে, ওই ঘর্ষণ বলটার মান কি FC। এবং ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে, যদিও এখানে ঘর্ষণ নাই, ঠিক আছে, ঘর্ষণ নাই, আমরা স্পর্শ বল পড়তেছি। হ্যাঁ, স্পর্শ বল। তাহলে এই M2টা উল্টা দিকে কাজ করা শুরু করবে, অর্থাৎ কি উল্টা দিকে কাজ করতে চাইবে আর কি, কারণ ও চাচ্ছে ওর জায়গায় থাকতে কিন্তু পারতেছে না, চলে যাবে। ওইটা কত -FC, বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমি কি করতেছি দেখেন তো, একটু আগে আমরা এই জিনিসটা করলাম না যে M=M1 + M2, একটু আগে আমরা এটা কিন্তু করলাম, একদম প্রথম ম্যাথটা কিন্তু এটাই ছিল। সেটা এরপর থেকে আমরা এখান থেকে আসলো কি, এখান থেকে আসলো হচ্ছে F=ma, দেন A F/m F/m1 + M2, শেষ। তাহলে মানে আমরা এখান থেকে বুঝলাম যে M1 + M2। এখন আমরা একদম প্রথমেই যে দেখেন আমরা বেসিক ছাড়াই ম্যাথ করে আসছি, তারপর বেসিক পড়তেছি। হ্যাঁ, এটা কিন্তু অনেক মজা লাগে আমার কাছে যে আমি বেসিক না বুঝে ম্যাথটা করে আসলাম। হ্যাঁ, ম্যাথ পড়তে পড়তে একবার বেসিকটা বুঝে গেছি, এরপর আমাদের এই জিনিসটা সোজা লাগবে। তার কারণ হচ্ছে দেখেন ওইখানে মান টান ছিল, অর্থাৎ একটা ম্যাথের মতো একটা ফিল ছিল যে হ্যাঁ আমি একটা ম্যাথ করতেছি, কিন্তু এটা যখন আপনি করবেন, এটা যদি আমি আপনাকে প্রথমে করাইতেন আপনি ভয় পাইতেন। তার কারণ হচ্ছে এখানে কোনো মান নাই, আপনার শুধু M1 M2 এইগুলো কথাবার্তা শুনতেছেন, তো আসলেই ভয় লাগতো যে কোনো এটা করে নাই আগে। আচ্ছা, ঠিক আছে, বাদ দেন, কোনো ব্যাপার না সেসব। এখন দেখতে হবে M1 এর উপরে কী ঘটনা ঘটতেছে আর M2 এর উপরে কী ঘটনা ঘটতেছে। ঠিক আছে, M1 এর জন্য আমরা কাজ করব। M1 যেহেতু এখানে ছিল, এটা মনে করেন আমরা M1 শুধু M1কে কল্পনা করতেছি। হ্যাঁ, শুধু M1কে কল্পনা করব। M1 এর উপরে কী ঘটনা ঘটতেছে, M1কে আমি এদিক থেকে ফোর্স দিচ্ছিলাম, M1কে আমি এদিক থেকে ফোর্স দিচ্ছিলাম, রাইট। M1কে আমি এদিক থেকে ফোর্স দিচ্ছিলাম, এদিক থেকে আমি M1কে ফোর্স দিচ্ছিলাম, আর M1 এর দিকে অন্য একজন ফোর্স দিচ্ছিল, সেটা হচ্ছে FC -FC আর কি, FC বা -FC কিছু একটা লিখলেই হবে, কিছু যায় আসে না। ঠিক আছে, আমি শুধু FC লিখি, অসুবিধা নেই, শুধু FC লিখলেও অসুবিধা নাই। এখন আমি যেহেতু নিশ্চয়ই আমি ফোর্সটা অনেক বেশি দিচ্ছিলাম, যে কারণে ত্বরণটা হবে এদিকে, অবশ্যই বস্তুটা আমি ওইদিকে যাবে, সে ঘষতে ঘষতে যাবে কিন্তু সে পৌঁছাবে, সে ঘষতে ঘষতে যাবে ঠিকই কিন্তু সে পৌঁছাবে। ওকে, এখন দেখেন ইন দ্য মিন টাইম আমি যদি M2 এর জন্য কাজ করি, M2 এর জন্য আমি যদি আমি একসাথে লিখে ফেলি, মনে করেন একটা বস্তু আছে M2 এর দিকে ঘটনা কী ঘটতেছে দেখেন তো, M2 কিন্তু কোনো অ্যাকচুয়াল ফোর্স পাচ্ছে না, M2 কোনো ফোর্সই পাচ্ছে না, অর্থাৎ কি M2 মনে করতেছে যে তাকে M1 ফোর্স দিচ্ছে, রাইট।
M2 মনে করতেছে কি তাকে M1 ফোর্স দিচ্ছে, অর্থাৎ M2 কাছে শুধু এই একটাই বল কাজ করতেছে, সেটা হচ্ছে FC। M2 কাছে শুধু FC কাজ করতেছে, M2 কাছে তো আর F যায় কাজ করতেছে না, M2 কাছে শুধু FC কাজ করতেছে। ঠিক আছে, আচ্ছা বুঝে গেছে? ওকে, ঠিক আছে। এখন দেখেন এখানে আমি কি করলাম, বস্তু যা ধাক্কা দিচ্ছে, অর্থাৎ বস্তু যেটা ধাক্কা দিচ্ছে সেহেতু সেটাই আমরা কাজ করতেছি। অর্থাৎ দেখেন বস্তু ধাক্কা যা দিবে তাই অ্যাকচুয়াল জিনিস। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখেন তো, এখানে যদি আমরা এইভাবে একটু কল্পনা করি যে দেখেন এখান থেকে আমরা কি কল্পনা করতে পারি, এখান থেকে আমরা এরকম কল্পনা করতে পারি না যে বস্তুটা তো যাবে ওইদিকে, এফ নেট তো ওইদিকে, ঠিক আছে, এফ নেট ইকুয়াল টু এফ মাইনাস এফ সি, আমরা এভাবে লিখতে পারি না? পারি কিন্তু, এফ নেট ইকুয়াল টু এফ মাইনাস এফ সি। ওকে, এরকম তো লেখা যায়। দুইটা বল একটা আরেকটার বিপরীত দিকে, যে কারণে মাইনাস দিলাম, আর দুইটা বল মিলাই যা করবে সেটাই তো আমার এফ নেট, তাই না? দুইটা বল মিলাই যা করবে সেটা আমার এফ নেট, হয় সেটা ঋণাত্মক বা ধনাত্মক যাই হোক না কেন। এবং আমরা এফ নেটকে আমরা এভাবে লিখতে পারি এম এ, তাহলে এম ইকুয়াল টু এফ মাইনাস এফ সি। এখান থেকে আপনারা এ এর মান বা এফ এর মান যেটাই হোক বের করতে পারবেন। আর এখানে কি থাকলো, এখানে থাকলো তাহলে শুধু এফ সি ইকুয়াল টু এম এ, অর্থাৎ M2 এ, আর এটা হচ্ছে M1 এ। বুঝে গেছে? পারা যাবে? ওকে, আচ্ছা এখন একটা ম্যাথ করি, একটা ম্যাথ করলে আশা করি এই পার্টটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে ম্যাথটা অনেকটা এরকম যে ম্যাথটা একটা চিত্রের মতোই, একদম প্রথমে যে ম্যাথটা করলাম অলমোস্ট সেম ওইটাই বলা যায়। দেখেন এটা হচ্ছে 1 কেজি আর এটা হচ্ছে 2 কেজি। এটা আমি করবো কি 3 নিউটন বল দিব, ঠিক আছে, 3 নিউটন বল দিচ্ছি। তখন হচ্ছে কোন দিকে, তখন হচ্ছে এদিকে। আমি বললাম কি যেটা বললাম সেটা হচ্ছে বস্তু দুটির মধ্যে ইন্টারেক্টিভ ফোর্স কত, বস্তু দুটোর মধ্যে ইন্টারেক্টিভ ফোর্স কত সেটা জানতে চাইছিলাম। এখন দেখেন ইন্টারেক্টিভ ফোর্স মানে কি, ইন্টারেক্টিভ ফোর্স মানে হচ্ছে এফসি, সোজা কথা। এরকম উল্টাপাল্টা ফোর্স মানে এখানে উল্টাপাল্টা ফোর্স বলতে আছে এফসি, তার মানে এটা হবে আমার এফসি ইকুয়াল টু হোয়াট সেটা জানতে চাইছে। এখন বলছে কি, এখন দেখেন এফসি কিন্তু দেখেন এই বস্তুর জন্য এফসি যায়, এই বস্তুর জন্য এফসি তাই, হ্যাঁ তাই না? তার মানে আমি যে কোনো একটা বের করলেই হয়েছে, যে কোনো একটা বের করলেই হয়েছে, ঠিক আছে। তো আমি কোনটা করবো, আমি অবশ্যই M1 করবো। M2টা আপনারা নিজ দায়িত্ব করে দেখবেন যে দুইটা সেম আসে কিনা, অবশ্যই সেম আসতে হবে, দুটো তো সেম আসবেই। দেখেন তাহলে আমরা M1 এর জন্য কল্পনা করি শুধু, M1 এর জন্য আমাদের প্রথম টার্গেট কি, আমার প্রথম টার্গেট হচ্ছে পুরো সিস্টেমে যে ত্বরণটা বের করবো আমরা, পুরো সিস্টেমে ত্বরণ কেমন বের করে, পুরো সিস্টেমে ত্বরণ বের করার সূত্র একটা আগেই দেখলাম, সেটা হচ্ছে F/M1 + M2 ইজ ইকুয়াল টু 3/2 + 1, দুটো বস্তু আছে, তাহলে এখানে কত আসবে 1 ms ইনভার্স 2। তখন আমরা M1 এর জন্য চিন্তা করতে পারি, M1 লিখলাম 1 কেজি। এই বস্তুটাকে এখন এইদিকে টানতেছে কত, এইদিকে ঠেলা দিচ্ছি কত 3 নিউটন বলে, বস্তুটা উল্টা দিকে ঠেলা পাচ্ছে এফসি, বস্তুটা সামনের দিকে চলতেছিল 1 ms ইনভার্স 2 বেগে ত্বরণে, 1 ms ইনভার্স 2 ত্বরণে চলতেছিল। এবার এখান থেকে আমরা ইকুয়েশনটা কিরকম লিখবো, ইকুয়েশনটা আমরা এরকমই লিখবো যে 3 - FC। এখন 3 - FC কেন লিখলাম, কারণ 3 যেহেতু বড়, কারণ আমি এখন কেমনে বুঝলাম যে 3 বড়, তার কারণ হচ্ছে দেখেন ত্বরণ যেহেতু ওইদিকে, ত্বরণ ওইদিকে মানে ওইদিকের বলটাই বড়, সোজা কথা, ইজ ইকুয়াল টু এফ নেট। এখন কত হবে 3 - FC ইজ ইকুয়াল টু এফ নেট কত MA, দেন 3 - FC, এম এর মান কত, এম এর মান হচ্ছে 1 কেজি, ত্বরণ কত, ত্বরণ হচ্ছে 1, তাহলে কত হবে 3 - FC ইজ ইকুয়াল টু 1, দেন FC ইজ ইকুয়াল টু 2 নিউটন। বুঝে গেছে, FC ইজ ইকুয়াল টু 2 নিউটন। ওকে, আচ্ছা তো এটা যদি FC 2 নিউটন আসলো, ওইটা করলে অর্থাৎ আপনি যদি M2 দিয়ে কল্পনা করেন, হ্যাঁ সেক্ষেত্রে আপনার দেখবেন যে 2 নিউটনই আসছে। ওকে, তো এটা আহামরি চেঞ্জেস পাবেন না আপনি। ওকে, বুঝে গেছে? আচ্ছা এখন এই অংশটা মনে করেন, এখন আমরা তাহলে দেখেন আমরা এখন কন্ট্যাক্ট ফোর্সে একটা জিনিস পড়লাম, ঠিক আছে, পড়লাম। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা একটু এতক্ষণ এটা পড়লাম, ওকে এটা পড়লাম, এবং আমরা একটু আগে এটা পড়ছিলাম, কোনটা জানি পড়ছিলাম, আমরা একটু আগে এই জিনিসটা পড়ছিলাম, এই যে কোনটা কই গেল, এই যে এটা পড়লাম। এখন এই দুটাকে মিলাই একটা জিনিস করা যায়, দেখবেন ওই এখন যে আমরা এতক্ষণ যা করলাম এগুলো মনে করেন MCQতে আসবে, কিন্তু আমরা এখন যেটা করবো এটা সিকিউতে আসবে। হ্যাঁ, বি কেয়ারফুল। এখন সিকিউতে কীরকম আসবে, এতক্ষণ আমরা যা করলাম এগুলোকে একসাথে মিলাই আসবে। কীরকম একসাথে মিলে আসবে আমি বলি, মনে করেন একটা বস্তু আছে এখানে, এম ভরের একটা বস্তু আছে, ঠিক আছে, এম ভরের একটা বস্তু এখানে আছে, এই বস্তুটার উপরে দুইটা বল কাজ করতেছে, এই বস্তুর উপরে দুইটা বল কাজ করতেছে, একটা বল কাজ করতেছে এইদিকে, F1 কাজ করতেছে এইদিকে, আর F2 কাজ করতেছে এইদিকে, ঠিক আছে, বুঝে গেছে? এখন আপনার কাজটা কী হবে, এখন আপনাকে আমি এখান থেকে বললাম যে কি বলবো, কি বলা যায়, ধরে নেন আমি এখান থেকে কি বলবো, দুটো জিনিস বের করতে বললাম, একটা হচ্ছে ত্বরণ কত, আর একটা বললাম হচ্ছে প্রতিক্রিয়া বল কত।
এই ধরনের ম্যাথই আসবে। ওকে, তো এখানে হেডলাইন দেন, এটা হচ্ছে একদম মানে একদম টপ নচ। এটা যদি আপনি বুঝতে পারেন, মনে করেন যে এই অধ্যায়ের বাকি সব কনসেপ্ট আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন কি হলো। প্রথম কাজ কি হবে আপনার? আপনার প্রথম কাজ হবে যেটা ট্যারাবাকা আছে ওই সবগুলোকে সোজা করা। এখানে ট্যারাবাকা কি আছে? এখানে ট্যারাবাকা আসেই হচ্ছে শুধু এই যে F1টা। তো F1কে আপনাকে সোজা করবেন। F1কে কেমনে সোজা করতে হয়? উপাংশ দিয়ে। অর্থাৎ কি F1 যেহেতু এরকম ব্যাকা আছে, এটা করবো কি একবার এদিকে লিখবো, একবার এদিকে লিখবো। অর্থাৎ F1কে আমি একবার এদিকে লিখবো, একবার এদিকে লিখবো, এবং এটাকে আমি কেটে দিতে পারি তাহলে। ওকে, কারণ F1 কত? তো F1 তাহলে এদিকে কত থাকবে? এখানে যদি আমি একটা কোণ কল্পনা করি, মনে করেন এখানে একটা কোণ আছে আলফা, তাহলে যেটা আলফা সেটাই ভূমি, সেটাই কজ, তাহলে F1 কজ আলফা। আর উপরে দিকে কি হবে? F1 সাইন আলফা। হয়ে গেল। তাহলে দেখেন আমি এখন এক্স ওয়াই অক্ষে ভাগ করে নিলাম। এখন ভাগ করছি, এখন কিন্তু পুরোপুরি হয় নাই। এরপরে এটা যদি একটা বস্তুর অবশ্যই নিচের দিকে একটা বল দিবে, সেটা হচ্ছে mg। বস্তুর অবশ্যই নিচের দিকে একটা বল দিবে mg। এখন বস্তু যদি mg নিচের দিকে দেয়, তার মানে সে উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল পাবে, সেটা হচ্ছে r, অর্থাৎ রিয়াকশন পাবে সে। এখন দেখেন তো সব কিছু চিন্তা করা শেষ। হ্যাঁ, একটা বেকার ছিল, ওইটারে সোজা করলাম, এই নিচের দিকে বল দিচ্ছিল, এই উপরের দিকেও বল দিচ্ছিল। হ্যাঁ, ডান অ্যান্ড ডাস্টের একদম পারফেক্টলি আমরা সবগুলোকে সাজায় গোছায় ফেললাম। ঠিক আছে, একদম সবগুলোকে আমরা সাজায় গোছায় ফেললাম। ঠিক আছে, আচ্ছা সবগুলোকে যদি আমরা সাজায় গোছায় ফেললাম, তাহলে এখন আমরা ইকুয়েশন লিখতে পারি। এখন ইকুয়েশনটা কেমনে লিখবো? আগের মতো আপনারা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কল্পনা করবেন। একবার লিখবো এক্স অক্ষের জন্য, একবার লিখবো ওয়াই অক্ষের জন্য। তো দেখেন এক্স অক্ষের জন্য আমরা কী লিখবো আর ওয়াই অক্ষের জন্য আমরা কী লিখবো। দেখেন যা যা এক্স অক্ষে আছে সবগুলো লিখতে হবে, সোজা কথা, যা যা এক্স অক্ষে আছে সব লিখতে হবে। ওকে, এখন এক্স অক্ষে কী আছে? এক্স অক্ষে আছে হচ্ছে F1 cos θ আর F2। আর কিছু আছে? আর কিছু নাই, কিন্তু এফ নেট আছে। এফ নেট কেমনে বুঝলাম? তার কারণ হচ্ছে বস্তুটা যাচ্ছিল ওইদিকে, তাই না? বস্তু ওইদিকে যাচ্ছিল, আমি ধরে নিলাম আর কি F1 বড়, এখানে ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন এক্স অক্ষে কী আছে? এক্স অক্ষে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে F1 cos θ cos আলফা আর কি, আর একটা আছে F2। ওকে, এখন বস্তুটা যে কোনো একদিকে যাবে, আমি ধরে নিলাম F1 cos θ, তাহলে F1 এর দিকে যাবে, এবং এটা সমান আমরা কি জানি? এফ নেট সমান তো আমার MA, রাইট? গেল এক্স অক্ষের সমীকরণ লেখা শেষ। এক্স অক্ষে যা যা ছিল সব লিখে ফেলছি। তাহলে ওয়াই অক্ষে কী আছে? ওয়াই অক্ষে শুধু দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে আর প্লাস F1 সাইন আলফা ইজ ইকুয়াল টু mg। দেখেন উপরেরগুলো সব যোগ করলাম, নিচেরটা ইকুয়াল টু লিখলাম। ঠিক আছে, বোঝা গেছে? কোনো কনফিউশন আছে এখানে? দেখেন আপনি যেটা করবেন, যাই দেওয়া থাকুন কেন, আপনার ওইটাকে আগে সোজা করে ফেলবেন, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষে কনভার্ট করে ফেলবেন। এক্স অক্ষে ওয়াই অক্ষে কনভার্ট করার পরে আপনি দেখবেন এক্স অক্ষে কী আছে সেগুলোকে একবার লিখবেন, ওয়াই অক্ষে কী আছে সেগুলোকে একবার লিখবেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে কোনটা উপরের দিকে আছে, কোনটা নিচের দিকে আছে, কোনটা ডান দিকে আছে, কোনটা বাম দিকে আছে, এরকম চিন্তা করে মাইনাস চিহ্নটাও দিয়ে দিবেন। ঠিক আছে, দেখেন এখানে আমি আর F1 cos θ দুইটা যেহেতু উপরের দিকে ছিল, অর্থাৎ দুইটা সেম জায়গায় ছিল, যে কারণে আমি দুইটা যেহেতু প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করবে এখানে, সে কারণে আমি ওই দুইটাকে একসাথে লিখে প্লাস দিলাম ইজ ইকুয়াল টু mg লিখলাম। বোঝা গেছে? এই যে প্রতিক্রিয়া ইকুয়াল টু ক্রিয়া হয়ে গেল, শেষ। এবার এখান থেকে আপনি এরপরে আরামসে এর মান বের করতে পারবেন, আরামসে এখান থেকে আর এর মানও বের করতে পারবেন। বোঝা গেছে এই অংশটা? আচ্ছা, আশা করি বোঝা গেছে। আর যারা বোঝেন না এখনও, তারা এই অংশটা অর্থাৎ ভিডিওর এই অংশটা আরও একবার রিভাইজ করবেন। তাও যদি না বুঝেন, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। তাও যদি না বুঝেন ভাই, ভয় পাবেন না, সামনে এগুলো নিয়ে অনেক কিছু আছে, আপনি কোনো না কোনো পর্যায়ে গিয়ে বুঝবেন। আপনারা একটা জিনিস অবাক হবেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। কি খাতা কই গেল? ও কিরে, খাতা কই গেল? এখানে তো ছিল, আমি খাতা খুঁজে পাচ্ছি না। ও পাইছি, মেবি এটা, হ্যাঁ এটা হচ্ছে চিন্ময় দাদার 1 নম্বর খাতা, অর্থাৎ কি এটা হচ্ছে একাডেমিকের 1 নম্বর খাতা, এবং এটার ভিতরে নিউটন বলবিদ্যা আছে। দেখেন এখানে হচ্ছে কি লেখা? অ্যাপ্লিকেশন অফ নিউটনস সেকেন্ড ল। ঠিক আছে, দেখা যাচ্ছে মেবি অ্যাপ্লিকেশনস অফ নিউটন সেকেন্ড ল। ঠিক আছে, এখানে দেখেন কয়টা কেস আছে? একটা। এই যে দেখেন কোন দিকে কোন বল, এগুলো সব হিসেব করা আছে। এরপর এখানে আবার দুইটা, কেস 2। এরপর এখানে আছে কেস 3, দেখা যাচ্ছে না যদিও। কেস 3 পরে এখানে একটা ম্যাথ আছে, এটা আজকে করা যায় তো, বাট আজকে করাবো না। এরপরে এখানে আছে কেস 4, এখানে আছে কেস 5, এরপরে এখানে হচ্ছে কেস 7, কেস 8, এরপরে এটা হচ্ছে সাব কেস 1, কেস 9 সাব কেস 1, এরপরে সাব কেস 3। আমরা এখন কেস 9 আছি। হ্যাঁ, কেস 9 সাব কেস 4 চলতেছে। দেখেন তার মানে এখানে একই জিনিসের 9টা কেস আছে, এবং আমি সম্ভবত আমি 9 নম্বর কেস দিকে এটা বুঝতে পারছিলাম যে অ্যাকচুয়ালি এখানে কী ঘটনা ঘটতেছে। তো আপনারা যদি প্রথমেই বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, বুঝতে না পারলেও নো টেনশন, আপনারা বুঝবেন, বোঝাই ছাড়বো। ঠিক আছে, কারণ প্রত্যেকটা জিনিস আমি এখানে যখন করবো, আমি অবশ্যই আপনাদেরকে ব্যাখ্যাটা বলে দিব। আচ্ছা, এখান থেকে আপনারা একটা এমসিকিউ লিখে রাখতে পারেন, সেটা হচ্ছে তলের প্রতিক্রিয়া অলওয়েজ লম্ব বরাবর। ওকে, এটা অবশ্যই লিখে রাখবেন। ঠিক আছে,
আমি এটা কেন লিখলাম? তলের প্রতিক্রিয়া, অর্থাৎ কি, এটা যদি একটা বস্তু হয়, বস্তুটা নিচে দিকে বল দিচ্ছিল, এর প্রতিক্রিয়া অবশ্যই লম্ব বরাবর, প্রতিক্রিয়া লম্ব বরাবর, লম্ব বরাবর কে গেছে আর আর F1 sin থিটা, ওইটাকে আমরা যোগ করে লিখে দিলাম, শেষ, গেম ওভার। ওকে, বোঝা গেছে? পারা যাবে? আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ করবো, একটা ম্যাথ করলেই এই অংশটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আমি দেখি আর কোনো ম্যাথ বাকি আছে কিনা। আজকে আমি চাইছিলাম গত দিনের মতো, অর্থাৎ লেকচার 3তে যা যা ছিল ওইগুলোই করাবো, অর্থাৎ ওইরকম কঠিন ম্যাথই করাবো, কারণ আরও 4-5টা বাকি ছিল, ওইগুলো দিলে মানে ভালোভাবে একটা ক্লাস হয়ে যেত। বাট কোত্থেকে যাবার এখানে সোজা অংশ চলে আসলাম আল্লাহ জানে। আচ্ছা, ব্যাপার না, ওগুলো আমরা পরের ক্লাসে করবো আবার, ঠিক আছে? একটু রেস্ট নেন, কঠিন ম্যাথ একটা করছেন তো একটু রেস্ট নেন। আপনারা যখন এই অধ্যায়টা দেখেন, আপনারা যারা ক্লাস করতেছেন রেগুলারলি, হ্যাঁ, অধ্যায়টা যেদিন শেষ হবে না, সেদিন আমি একটা ভিডিও দিব, জাস্ট ছোট্ট একটা ভিডিও দিব। অধ্যায়টা শেষ বলতে এই অধ্যায়ের আমরা যে এক্সামটা নিব, একদম ফাইনাল একটা এক্সাম নিব, ওই এক্সামের সব কিছু বলা হয়ে গেলে, অর্থাৎ এক্সামের সলিউশন ভিডিও দেওয়া হয়ে গেলে, তারপরে দেখবেন যে যদি ঈদের আগে হয়ে যায়, ঈদের আগে হবে ইনশাল্লাহ, ঈদের আগের দিন সন্ধ্যাবেলা আপনারা একটা ঈদ মোবারক ভিডিও পাবেন। ওই ঈদ মোবারক ভিডিওর ভিতরেই এই অধ্যায় সম্পর্কে একটা গোপন কথা বলা থাকবে, যেটা আমার সিক্রেট। হ্যাঁ, ওটা হয়তো আপনার ওইটা কখনো পরীক্ষা আসবে না, বাট ওটা কাজে লাগবে, দেখবেন কোথায় কাজে লাগবে এটা। দেখেন, 10 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করতে হবে জানো? আজকে 10 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করতে হবে যেন, এখানে বেশ কয়েকটা কেস আছে এবং সবগুলো কেস আমি আপনাদেরকে এতক্ষণ ধরে পড়াইছি, যে কারণে আপনাদের কাছে সোজা লাগবে। কিন্তু ভাই চিন্ময় দাদা এখানে এটা যখন ইঞ্জিনিয়ারিং করাইছিল, ওরে আল্লাহ। আচ্ছা দেখেন, এখানে কয়টা ম্যাথ। আচ্ছা, প্রশ্ন লিখতে থাকি। শূন্যে সেটি ভাসমান থাকে 2 নম্বর ম্যাথ। শূন্যে সেটি 3 ms ইনভার্স 1 3 ms ইনভার্স 2 ত্বরণে উপরের দিকে উঠতে থাকে, এখন যে ম্যাথটা করাবো এটা আপনাকে বুঝতেই হবে, এটা না বুঝলে একদম মাথা ফাটিয়ে ফেলবো। ওকে, 3 নম্বর, শূন্যে সেটি 3 ms ইনভার্স 2 ত্বরণে নিচের দিকে নামতে থাকে, গেল, শর্টকাটে লিখলাম। 4 নম্বর, শূন্যে সেটি 3 ms ইনভার্স 1 বেগে, এতক্ষণ ছিল ত্বরণে, এরপর হয়েছে কি বেগে উপরের দিকে উঠতে থাকে। 5 নম্বর, শূন্যে সেটি 3 ms ইনভার্স 1 বেগে নিচের দিকে নামতে থাকে। ওকে, তো এখানে একটা উদ্দীপক দিয়ে 5টা ম্যাথ পসিবল, ঠিক আছে? এটা হচ্ছে শূন্য সেটি ভাসমান থাকবে, 2, 3 হচ্ছে শূন্য সেটি একবার ত্বরণে উপরে উঠবে, একবার ত্বরণে নিচে নামবে, আর 4 নম্বর 5 নম্বর হচ্ছে বেগে উপরের দিকে উঠবে আর বেগে নিচের দিকে নামবে। তো আমরা চলেন শুরু করি। এটা বুঝতে পারা মানে ভাই গেম ওভার, সত্যি কথা, যেটা একদম সত্যি কথা। 1 নাম্বার কি বলছে? একটা বস্তু আছে, এরকম বস্তুটা আছে, সে উপরের দিকে ভাসমান আছে। ভাসমান মানে কি? তার ভিতরে কোনো ত্বরণ নাই, সোজা কথা। ওকে, তার মানে বস্তুটা তো নিচের দিকে একটা বল প্রয়োগ করবে। বস্তুটা যদি এম ভরের হয়, অর্থাৎ বস্তুটা নিচের দিকে একটা বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে mg, আর বস্তুটাকে উপরের দিকে ক্রিয়া বল দিবে, সেটা হচ্ছে f। এবং আমরা ছোটবেলা থেকে জানি f = mg, যেহেতু ভাসমান তাই আর কোনো কিচ্ছু নেই, ঠিক আছে? যেহেতু ভাসমান আর কিচ্ছু নেই, তাহলে f সমান কত, m সমান কত, 10, আর g সমান 9.8, তাহলে কত আসলো, 98 নিউটন। তার মানে আমি যদি 98 নিউটন বল প্রয়োগ করি, তাহলে বস্তুটা ভাসমান থাকবে শূন্যে। বোঝা গেছে? এটা হচ্ছে 1 নম্বর গেল, শেষ। এবার 2 নম্বর কি বলছে? শূন্য সেটি 3 ms ইনভার্স 2 ত্বরণে উপরের দিকে উঠতে থাকবে, অর্থাৎ বস্তু একটা ছিল m ভরের, মানলাম। বস্তুটা নিচের দিকে বল প্রয়োগ করতেছে mg, বল প্রয়োগ করতেছে। বস্তুটাকে আমি 3 ms ইনভার্স 2 ত্বরণে উপরের দিকে মেলা মারলাম, অর্থাৎ কি পাঠাইলাম, তাহলে বস্তুটা f বলে উপরের দিকে উঠবে, ঠিক আছে? ওকে, মানলাম, ঠিক আছে। এখন ইকুয়েশন লিখবো। দেখেন, এতক্ষণ ধরে ইকুয়েশন লেখা শিখাইছি। উপরের দিকে যা থাকবে সেগুলোকে যোগ করবো, বাকিটা অপর পাশে থাকবে। উপরের দিকে কে আছে? উপরের দিকে আছে f আর 3 আছে, আর বাকিটা অন্য পাশে যাবে। এখন এখানে একটা মারাত্মক ভুল করছি আমি। কই ভুল করছি বলেন তো? এটা কি ত্বরণ এ? তো তাহলে এটা আমার লেখা ঠিক হয়েছে? এটা আমার লেখা ঠিকই হয় নাই। আমরা কি লিখবো? দেখেন আমরা লিখবো এরকম, f মাইনাস mg ইজ ইকুয়াল টু f নেট। কারণ তাই না, এতক্ষণ তো এটাই শিখালাম যে যা হয় থাকবে, অর্থাৎ উপরে নিচে যা থাকবে, অক্ষে যা থাকবে, সেটাকে আমরা মাইনাস দিয়ে লিখে f নেট লিখে ফেলবো, রাইট? অর্থাৎ কি
বস্তুটা উপরের দিকে উঠবে, ঠিক আছে। এখন কতটুকু বলের জন্য উঠবে সেটা হচ্ছে এফ নেটের জন্য উঠবে, ঠিক আছে। আর এফ কি, এই এফ আমি দিচ্ছিলাম কিন্তু কাজ করতেছে এই এফ নেট, বোঝা গেছে। তাহলে এখানে কি আসবে, এফ মাইনাস এম জি ইজ ইকুয়াল টু এফ নেট মানে কত, এফ নেট মানে হচ্ছে আমার এম এ, ওকে। এফ নেট মানে হচ্ছে আমার এম এ। এখান থেকে আপনারা এখন আরামসে ত্বরণের মানটা বের করে ফেলতে, ত্বরণ তো বের করবেন না, সরি আপনারা এখান থেকে আরামসে এফ এর মান বের করে ফেলতে পারবেন, এফ এর মান বের করে ফেলতে পারবেন। অ্যান্সারটা আসবে 128 নিউটন, 28 নিউটন। এটা আসলে একদম বোঝা গেছে, পানি ভাতের মতো কিন্তু এগুলো এখন। হ্যাঁ, এবার 3 নাম্বার, শূন্য সেটি 3ms ইনভার্স ট্রু ত্বরণে নিচের দিকে নামতে থাকবে। এটা তো আলু পটল। দেখেন একটা বস্তুটা নিচের দিকে বল প্রয়োগ করতেছে এমজি, উপরের দিকে দিচ্ছিলাম এফ, বস্তুটা নামতেছে নিচের দিকে। তাহলে এখানে ঘটনাটা কি ঘটবে, এখানে ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে এমজি বড়, কারণ কি নিচের দিকে নামতেছে, তার মানে নিচেরটা নিশ্চয়ই বড়, সেই কারণে নিচের দিকে নামতে পারতেছে। নিচেরটা বড় হলে উপরেরটা ছোট, উপরেরটা যদি ছোট হয় উপরেরটা বিয়োগ করবো, ইজ ইকুয়াল টু এফ নেট, শেষ। এরপরে এমজি মাইনাস এফ ইজ ইকুয়াল টু এম এ, শেষ। এরপরে আপনারা এর মান তো দেওয়াই ছিল, এখান থেকে আরামসে এখন আপনারা এফ এর মান বের করে ফেলতে পারবেন, শেষ। এফ এর মান পাবেন, এফ এর মান হচ্ছে আসবে কত, 68 নিউটন, 68 নিউটন আসবে এটার উত্তর। এবার 4 নাম্বার আর 5 নাম্বার হচ্ছে সব থেকে সোজা। 4 নাম্বার আর 5 নাম্বার হচ্ছে 1 গ্লাস পানি খাওয়ার মতো। 4 নাম্বার 5 নাম্বার একসাথে করবো, কারণ কি দুইটার উত্তর সেমই আসবে। কারণ কি বেগ আছে, বেগ আছে মানে কি, বেগ কি কখনো চেঞ্জ হয়? দেখেন আমি কিন্তু বেগ বলছি, আদি বেগও বলি নেই, তার মানে এটা সমবেগ ধরতেই হবে আপনাকে, কিচ্ছু করার নেই, ওকে, ঠিক আছে। তাহলে যেহেতু সমবেগ তার মানে কি এফ নেট জিরো, সমবেগ মানে তো আমার এফ নেট জিরো, তো এটা লেখা লাগবে না। আপনারা শুধু এতটুকুই লিখবেন যে একটা বস্তু ছিল, বস্তুর উপরের দিকে উঠতেছিল, নিচের দিকে নামতেছিল, সরি টান অবস্থায় ছিল আর কি, বেগে উঠবে বা নামে যাই হোক করুক না কেন, দুই ক্ষেত্রেই বলটা সেম আসবে, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম জি, এফ ইকুয়াল টু এম জি, এবং উত্তরটা আসবে 98 নিউটন, একদম প্রথমটা। বুঝে গেছে? দেখেন আমি সবগুলো আরেকবার একটু রিভাইজ দিয়ে দিই। সেটা হচ্ছে প্রথমে এমন একটা বল দিতে হবে 10 কেজি ভরের বস্তুকে, যেন বস্তুটা ভাসমান থাকে। তো আমি কোন বলটা দিব, আমি কোন বলটা চুজ করবো, আমি এটা সমান এমজি লিখবো, তার কারণ কি এখানে তো কোনো বেগ নাই, ত্বরণ নাই, কিচ্ছু নেই। তার মানে কি আগেরটা সমান পরেরটা, উপরেরটা সমান নিচেরটা, এমজি সমান আইফ, ক্রিয়া সমান প্রতিক্রিয়া, শেষ। 2 নম্বরে একটা ত্বরণ ওরা বলে দিয়েছিল, তো ত্বরণ যেটা থাকবে সেটা আমরা যোগ বিয়োগ একটু হিসেব করবো, অর্থাৎ উপরের দিকে যা থাকবে সেগুলো যোগ, নিচেরটা বিয়োগ। ওইখানে যদি আমরা একটু ক্রস গুণটন করি তাহলে এরকম একটা জিনিস পাবো। এখন আপনি বলতেন ভাই এখানে ছিল শুধু ত্বরণ, আপনি কেন এফ নেট লিখলেন? ভাই দেখেন, শুধু ত্বরণের জন্য বস্তুটা নিশ্চয়ই উপরে নিচে যাবে না, ত্বরণের সাথে অবশ্যই একটা ভর থাকবে, এবং ত্বরণের ভর একসাথে মিলে আমার এফ নেটটা আসে, ওকে। এটা গেল, এটা যারা বুঝতে পারছেন এটা বুঝতে পারছেন, ওকে। আর 4 নাম্বার 5 নাম্বার সেম কেন, 4 নাম্বার 5 নাম্বার যেহেতু সমবেগ মানে কি কোনো নেট, অর্থাৎ কি নেট কোনো বল লাগবেই না, অর্থাৎ জিরো হয়ে যাবে নেট বল যখন জিরো হয়ে যাবে তখন আপনি আরামসে এফ ইকুয়াল টু এমজি লিখতে পারবেন, অর্থাৎ ক্রিয়া সমানিক প্রতিক্রিয়া, আর কোনো কিছু নেই এখানে, ওকে। তো এই ছিল আজকের সোজা ম্যাথ। সোজা ছিল কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছে আপনাদেরকে। যদি এখনও কারো ক্লিয়ার কোনো জায়গায় প্রবলেম থাকে, ডেসক্রিপশন বক্সে একটু চেক করেন, ডেসক্রিপশন বক্সে আপনাদের প্রবলেম সলভিংয়ের জন্য যে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে গিয়ে এই আজকে ক্লাসে যা করাইলাম, এই যে খাতা কলমে যা আমি লিখলাম সবগুলোর ছবি আপনারা এখানে পেয়ে যাবেন, সবগুলো ছবি আপনারা ওখানে যেহেতু পেয়ে যাবেন, তার মানে আপনারা আরামসে ওখানে দেখতে পাবেন যে আমি কোথায় কোনো কিছু যদি আমি ভুল টুল লিখি, আপনাদের কষ্ট করে স্ক্রিনশট নেওয়ার দরকার নেই। আপনাদের স্ক্রিনশট না নিয়ে আপনারা সুন্দর করে এই খাতার ছবিটা যেহেতু আমি দিয়ে দিব, আপনারা ওই খাতার ছবিতে গিয়ে কমেন্ট করতে পারবেন যে ভাই এখানে আপনি এই ভুলটা করছেন। যেমন কতদিন একজন কমেন্ট করছিল যে ভাই ওই যে বলে ওই যে এই দেখলাম না ক্লাসের শুরুতে দেখালাম যে ক্যালকুলেটার কি এটা কি বলে, ক্যালকুলেশন মিস্টেক না কি বলে, ধর ইংলিশ পাই না বাদে, তো কিছু একটা বলে আর কি, যাই বলুক, তো ওই ধরনের ভুল হয়েছে, তো হ্যাঁ ভুল হলে অবশ্যই ঠিক করতে হবে। কনসেপচুয়াল আশা করি কোনো ভুল হবে না, আলহামদুলিল্লাহ। কিন্তু এরকম টাইপিং মিস্টেক হইতেই পারে, আমিও মানুষ এবং আমার মাথায় প্রেশার আছে, কতগুলো প্রেশার আছে সেটা তো আপনারা খুব ভালো করে জানেন আমার থেকে, কারণ আপনারা অনেক ভালোই জানেন অ্যাডমিশন মানে কীরকম। আমার কাছে নো টেনশন, আমার কাছে অ্যাডমিশন মানে 1 গ্লাস পানি খাওয়া। এখন এই না যে আমি অ্যাডমিশন মানে সব কিছু পারি, এমনটা না, কিছু পারি না, সত্যি কথা কিছু পারি না। অর্গানিক না আগে কত সোজা মনে করতাম, অর্গানিক কেমিস্ট্রি যেটা আর কি, এই অর্গানিক কেমিস্ট্রি একদম ভালো রকমের একটা ছাকা দিয়ে দিয়েছে আমাকে। ওরে ইঞ্জিনিয়ারিং অর্গানিক কেমিস্ট্রি, একটা স্ক্রিনশট দেখো আপনাদেরকে একদিন, স্ক্রিনশটটা দেখবেন আর আপনারা চিন্তা করবেন অর্গানিক কেমিস্ট্রি মানে অ্যাকচুয়ালি কী জিনিস বোঝাই, ওকে। আচ্ছা, তো গেল এই ছিল কথাবার্তা, আজকে ভিডিও এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে, এবং নেক্সট ক্লাসে আজকে যা পড়ালাম এগুলোর উপরে কিছু থাকবে না। আচ্ছা, আজকে যা পড়ালাম এগুলোর উপরে কিছু জিনিস থাকবে, হ্যাঁ একটা জিনিস লাগবে, এই জাস্ট আজকে ক্লাসের উপরে বেস করে আপনারা দেখবেন নেক্সট ক্লাসে অনেক জোস একটা জিনিস পড়বো। আমি কী পড়বো সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো, এবং নেক্সট ক্লাসে কিন্তু অর্থাৎ লেকচার 3তে যেরকম ছিল অনেকগুলো ম্যাথ ছিল না, লেকচার 3তে অনেকগুলো ম্যাথ ছিল, এবং লেকচার 5এও অনেকগুলো ম্যাথই থাকবে, অনেকগুলো বলতে 4-5টা ম্যাথ থাকবে, ইনশাল্লাহ সবই পারবেন, ওকে। তো আজকের ক্লাসে এই পর্যন্ত ছিল। লাইট নিয়ে কী করবো চিন্তা করতেছি, আমি নিজেও জানি না কেন লাইটিংটা এরকম করে, এক একদিন এক এক রকম। তো লেখা তো আশা করি বোঝা চাই, যাক অনেক কথা বলে ফেলছি, আল্লাহ হাফেজ সবাইকে।